ওয়াকফ আইনের বিরুদ্ধে একে একে দিকে দিকে অশান্তি চলছে। সেই জায়গায় মুর্শিদাবাদের গৃহহীন হিন্দুরা হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠছে। ওয়াকফ বিল নিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ বা মুর্শিদাবাদে ওয়াকফ বিলটা এসে এমনটা নয়, এগুলো হচ্ছে ইস্যু তৈরি করা, ঝামেলা তৈরি করে দেওয়া একটা গোষ্ঠীকে দিয়ে, যাতে করে রাজ্যের যারা 26,000-এর উপরে ছাত্র শিক্ষক তাদের সার্ভিস গেছে সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া ইস্যুটাকে, এবং আগামী দিনে সামনে বিধানসভা আছে সেটাকে কাজে লাগানো, এই জন্যই সমস্যা তৈরি করা। রাজ্য সরকারের অনুমতি না থাকলে এরকম কোনো ঘটনা কোথাও ঘটার কোনো সম্ভাবনা নেই। সারা ভারতবর্ষে আরও বিভিন্ন জেলা আছে, আরও রাজ্য আছে, সেখানে কোথাও কিছু হচ্ছে না। এখানে রাজ্য সরকারের অঙ্গুলি হেলন আছে, নির্দেশ আছে, সুযোগ সুবিধা দেয় বলেই এটা করা সম্ভব হয়েছে, এবং যে কারণে আজকের মুর্শিদাবাদের হিন্দুরা আজকে শরণার্থী হয়েছে, তারা ভারতবর্ষে বসবাস করে তারা আজকে শরণার্থী। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। সেটা নিয়ে আজকের বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে পূর্ব ক্ষেত্রে যিনি দায়িত্বে আছেন অমিয় সরকার মহাশয়, তিনি এসে আজকে মামলা দায়ের করেছেন। সকালবেলায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আমরা লিভ নিতে গেছিলাম দুটো শুনানির জন্য, তাতে প্রধান বিচারপতি আমাদেরকে অনুমতি দিয়েছে, লিভ গ্র্যান্টেড করেছে। মামলা নাম্বার পড়বে খুব শীঘ্রই এবং আগামীকাল হয়তো আমাদের মামলা শুনানি হবে। যারা গৃহহীন, যাদের সম্পত্তি ধ্বংস, তাদের জন্য কি ব্যবস্থা নেবে? পুলিশে তো আস্থা নেই, তারাই বলছেন। পুলিশে আস্থা নেই, বর্তমানে বিএসএফ নিয়োগ হয়েছে, সেন্ট্রাল ফোর্সে এসছে, কিন্তু এটা তো স্থায়ী নয়। এদেরকে তার বাড়ি ঘর লুটপাট হয়েছে, তার বাড়িতে গিয়ে থাকার মতো জায়গা নেই, খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থানও নেই। তাদেরকে পুনর্বাসন দেওয়া, সরকারকে যেমন ইমিডিয়েট তার ব্যবস্থা করতে হবে, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, অমেয়বাবুর মামলায় যেটা উনি বলেছেন যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে এদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। না হলে একটা শ্রেণী এসে আর একটা পক্ষের বা আর একটা ব্যক্তির ক্ষতি করে যাবে আর সরকার তার ক্ষতিপূরণ দিয়ে যাবে, এটা মামার বাড়ির আবদার না। তার ব্যক্তিগত সম্পদ থেকে যত সময় না সরকার অধিগ্রহণ করছে এই অর্থ, তত সময় এই সন্ত্রাসকে ঠেকানো যাবে না। এবং সরকার কালকের যদি অ্যাক্টিভ হয় তাহলে দেখবেন কোনো সন্ত্রাস রাজ্যে থাকবে না। সরকারের প্রশাসনিক ব্যর্থতার জন্যই এই দাঙ্গা হঠাৎ হয়নি, এই দাঙ্গা দীর্ঘদিন ধরে জমাট বেঁধেছে। এবং এখানে অমিয়বাবুর যে মামলাতে আমরা এনআইএ চেয়েছি, সিবিআই চেয়েছি, তাতে এনআইএ চাওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আছে সেখানে একটা দাঙ্গা চলছে, দাঙ্গাকারীরা সেখানে সরকারটাকে কন্ট্রোল করছে, তারা এসছে, তারা কতবার এসছে, এরকম নানা খবর আছে বিভিন্ন জায়গাতে। অতএব এই তথ্য সঠিকভাবে সংগ্রহ করতে গেলে এটা ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে, এবং সেটা এনআইএ ছাড়া সম্ভব নয়। কারণ এই রাজ্যের পুলিশের এটা ব্যর্থতা, গোয়েন্দা ব্যর্থ। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, রাজ্যের পুলিশ জানতো না, এটা তো মেনে নেওয়া সম্ভব নয়। এবং পুলিশকে যখন এলাকাবাসী খবর দিয়েছে তারপরে 3 ঘন্টার পরেও পুলিশ যায়নি, তার মানে কি পুলিশ অ্যালাউ করেছে দাঙ্গাটাকে। এমনকি কিছু কিছু জায়গায় অভিযোগ আসছে যে পানীয় জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে দিয়ে একাধিক এক বা একাধিক নয়, শয়ে শয়ে মানুষের তো প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। পরিকল্পনা তাহলে কি ঘটনা এটা ঘটানো হয়েছে? পুরোপুরি যারা জঙ্গি গোষ্ঠী, যেখানে এইসব ট্রেনিং দেওয়া হয় তাদের দ্বারা এইসব প্ল্যানিং। না হলে আপনি ভাবতে পারছেন 12 থেকে 14 বছরের বাচ্চারা মহিলাদেরকে, প্রাপ্ত মহিলাদেরকে, বয়স্ক মহিলাদেরকে বলছে তোমার স্বামীকে ছেড়ে দেবো, আমাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে। কোন জায়গায় গেলে এটা সম্ভব? একটা 12 বছর 14 বছরের ছেলের এই মানসিকতা কোথা থেকে তৈরি হচ্ছে, এই জেহাদি মানসিকতা? এটা তো কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়, বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একদম ট্রেন্ড, কোনো একটা গোষ্ঠীর দ্বারা এটা মোটিভেটেড করা। না হলে 12-14 বছরের বাচ্চার এই মানসিকতা তৈরি হচ্ছে কোত্থেকে? মুখ্যমন্ত্রী পয়লা বৈশাখের আগে সেখানে পুজো দিচ্ছেন, এরকম ছবি দেখা যাচ্ছে, সম্প্রীতির বার্তা দিচ্ছেন। সেই জায়গায় মুখ্যমন্ত্রীর এই বিষয়ে একটাও কোনো বক্তব্য নেই। এটা উনি দেবেন না তো, কারণ এই দাঙ্গা লাগিয়ে রাখা, এই দাঙ্গা চালিয়ে যাওয়ার পেছনে তো সরকারি মদত আছে, আপনাকে প্রথমেই বলেছি। তা উনি কি মন্তব্য করবেন? এটা যদি অন্য রকম অন্য পক্ষ থেকে এই ঘটনাটা ঘটতো তাহলে দেখতেন বাংলায় আজকের যারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম কথাবার্তা বলে বেড়ান তারা বিভিন্নভাবে ফিল্ডে নামতো। আজকের কেউ তো মাঠে নেই, কারণ যেহেতু হিন্দু আক্রান্ত এখন কেউ মাঠে নামবে না। এটা একটা আমাদের মানে দুর্ভাগ্য, ভারতবর্ষে জন্মেও এটা আমাদের একটা দুর্ভাগ্য যে আমাদের দেশে থেকে আমাদের ধর্মের লোক তারা আজকের অসহায়, তারা আজকের গৃহহীন। একটা সাধারণ কোনো বিরোধী দল যদি বাংলায় বন্ধ করে, আন্দোলন করে, তাহলে সরকারি কোনো সম্পত্তি ধ্বংসের দায় তাদের, এবং তাদের
পারিবারিক বা তাদের ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণের মারফত তাদের সম্পত্তি অর্থ পূরণ করতে হবে, সেটা মুখ্যমন্ত্রী বারবার বন্ধের সময় ঘোষণা করেছেন। সেই জায়গায় এই মুর্শিদাবাদে এরকম সম্পত্তি ধ্বংস যেগুলো হলো, পাশাপাশি সারা রাজ্যে ওয়াকাফ আইনের বিরোধিতা করতে গিয়ে সরকারি সম্পত্তি ধ্বংস, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, সেই সম্পত্তিগুলো অধিগ্রহণ কিভাবে হবে এবং কিভাবে হস্তান্তর হবে? সেটাই তো আমরা চেয়েছি যে কারা করেছে আইডেন্টিফাই করতে হবে পুলিশকে। এটা তো পুলিশের কাছে রেকর্ড আছে, কারা কারা গন্ডগোল করেছে, কারা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, কারা পুলিশকে মেরেছে, পুলিশই জানে। পুলিশ সেই তথ্য দিলেই এটা উদ্ধার হয়ে যাবে। আপনি দেখুন না, কোথাও একটা দুদিন আগে কোথাও একটা হনুমান জয়ন্তীর মিছিল করবেন, কোথাও একটা রামনবমীর মিছিল করবেন, সেখানে প্রতি মুহূর্তে আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। অথচ সারা রাজ্যে এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়েছে, তার অনুমতি কে দিয়েছে? যেদিন আমি আপনাদেরকে মাধ্যমে জানাতে চাইছি, যেদিন ধরুন আপনার একটা অনুষ্ঠান আছে, সেদিনে কেউ হেলমেট পরছে না, তার জন্য কি আলাদা কোনো আইন আছে নাকি? তাদেরকে পুলিশ কটা কেস দিয়েছে? আমি একটা আরটিআই করে জানতে চাইবো এই পুলিশের কাছে, যে কত সেই দিনের ঘটনায় কত মানে কেস দিয়েছে পুলিশ, কাকে কাকে কেস দিয়েছে। তার মানে কি, আপনাকে আগেও একাধিকবার বলেছি, আবারও বলছি, রাজ্য সরকারের অনুমোদনের জন্যই আজকের এই পরিস্থিতি। রাজ্য সরকারের নির্দেশ আছে বলেই পুলিশ সেই মতো কাজ করছে, পুলিশের কাছে সেই মতো নির্দেশ দেওয়া আছে। আপনি হেলমেট ছাড়া গেলে আপনাকে কেস দেবে। আবার আর একটা শ্রেণী আছে, তারা হেলমেট ছাড়া কেন, কোনো আইন কানুন না মানলেও তার জন্য কোনো কেস নেই, তার জন্য সে যেটা করবে সেটাই রুল।